ফেইট অফ আরবিসি এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা স্টার্ট করে দিব এখন। তো ফেইট অফ আরবিসি বলতে বোঝায় যে আচ্ছা আরবিসির যে লাইফ স্প্যান সেটা আমি ধরলাম 120 দিন হয়ে গেছে। আমরা জানি 120 দিন একটা আরবিসি হচ্ছে বাঁচতে পারে, এবং 120 দিন পরে এটা কি হয়ে যায়, এটা ফ্র্যাজাইল হয়ে যায়, উইক হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, এবং এটা আলটিমেটলি ডিস্ট্রাকশন হয়ে যায়। সো এই কারণে মেনলি 120 দিন পরে আমরা আরবিসি কীভাবে ভাঙা যায় সেই জিনিসটা জানতে হবে, কারণ আরবিসি ভাঙার সাথে বিলিরুবিন মেটাবলিজম এবং জন্ডিস এগুলার অনেক কিছুরই কিন্তু রিলেশন আছে। সো কীভাবে প্রসেসটা হয় সেটা আমরা জানবো। তার আগে একটা কথা বলি, যে কথাটা আসলে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম এবং সেই ভিডিওতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করিনি। আমি বলছিলাম এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর আমি এইখানে একটু বিষয়টা সম্পর্কে বলি যে নর্মালি আরবিসির মধ্যে যেটা হয়, আরবিসির মধ্যে হচ্ছে কিছু প্রোটিন থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেকট্রিন। হ্যাঁ, সো এখানে হচ্ছে স্পেকট্রিন টাইপের প্রোটিন থাকে, এই প্রোটিনগুলোর নাম স্পেকট্রিন দিই। সো এটার সাথে এই যে ট্রান্সমেমব্রেন এখান দিয়ে কিছু প্রোটিন থাকে, যে সেল মেমব্রেন আছে সেল মেমব্রেনেও কিছু প্রোটিন থাকে। সো এই স্পেকট্রিন এবং এই ট্রান্সমেমব্রেন যে প্রোটিনগুলো এদের মধ্যে লিঙ্কেজ স্থাপন করে আরেকটা প্রোটিন যেটার নাম হচ্ছে অ্যানকাইরিন। সো এই যে অ্যানকাইরিন যেটা এটা হচ্ছে লিঙ্কেজ স্থাপন করে। তো কোনো কারণে যদি এমন হয় যে আছে স্পেকট্রিন এটার অ্যাবসেন্স আছে অথবা এই প্রোটিনটা ডিন্যাচারেশন হয়ে যাচ্ছে, যখন দেখা যায় যে 120 দিন হয়ে যায় একটা আরবিসি, তখন এই স্পেকট্রিন প্রোটিনগুলো ডিন্যাচার্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং যখন এটা নষ্ট হয়ে যায় তখন কি হয় যে এই আরবিসিটা, আমরা জানি আরবিসি কী করে, ছোটো ছোটো ক্যাপিলারির মধ্যে দিয়ে স্কুইজ করে কিন্তু যেতে পারে, মানে ছোটো ছোটো ক্যাপিলারি ভেদ করে এরা বেরিয়ে আসতে পারে। বাট যখন এই সাইটোস্কেলেটাল স্ট্রাকচারটা ডিসরাপ্টেড হয় তখন হচ্ছে এটার ওইভাবে পারে না, এটার ওই ক্যাপাসিটিটা লস্ট হয়ে যায়। স্পেশালি দেখো যখন স্প্লিনের সাইনোসয়েডাল ক্যাপিলারি নামে ক্যাপিলারি থাকে, এই সাইনোসয়েডাল ক্যাপিলারিতে কী হয় যে দেখা যায় যে ক্যাপিলারির মাঝে মাঝে এরকম কিছু জায়গা থাকে, মানে কিছু স্পেস থেকে যায়, ঠিক আছে, মানে ক্যাপিলারির মাঝে মাঝে কিছু জায়গা, ফলে দেখা যায় যে আরবিসিটা, এই যে আরবিসি আমি ধরলাম, এই আরবিসিটা এখানে ট্রাপড হয়ে গেছে। ফলে এই ফাঁকা জায়গাগুলোতে এই সাইনোসয়েডাল ক্যাপিলারিতে আরবিসি ট্রাপড হয়ে আছে, আরবিসি পাস করতে পারতেছে না, স্কুইজ করতে পারতেছে না। এবং এই টাইমটাতে এখানে কি করে, এখানে ম্যাক্রোফেজ এবং ম্যাক্রোফেজ এসে এই আরবিসিকে ইনগালফ করে, খেয়ে ফেলে। এবং ম্যাক্রোফেজ যখন আরবিসিকে খেয়ে ফেলে তখন আরবিসিটা কী করবে, আরবিসিটার যে সেল মেমব্রেন আছে, এই যে সেল মেমব্রেন, তো এই সেল মেমব্রেনটা হচ্ছে রাপচার্ড হয়ে যাবে, এবং রাপচার্ড হয়ে আরবিসির মধ্যে যে কন্টেন্টসগুলো ছিল, হিমোগ্লোবিন ছিল, সো এই জিনিসগুলো বের হয়ে আসবে এবং এই জিনিসগুলো মানে ধ্বংসপ্রাপ্ত হবে। হিমোগ্লোবিন হচ্ছে ডিসরাপ্টেড হয়ে হিম আর গ্লোবিনে কনভার্ট হবে। সো এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু ঘটবে। যাই হোক, আমি জাস্ট একটা প্রিলিমিনারি ধারণা দেওয়াটাই করলাম। এবং মেইনলি স্প্লিনে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম দ্বারা এটা মেইনলি ব্রেকডাউন হয়। রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে মেইনলি স্প্লিন দ্বারা, এবং স্প্লিন আমরা দেখলাম যে স্প্লিন ম্যাক্রোফেজ এগুলো কীভাবে কন্ট্রিবিউট করে। তো আমরা হচ্ছে এই একটা ছবির মাধ্যমে ভালো করে বোঝার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি কীভাবে কী হয়, ঠিক আছে। দেখো, স্প্লিনের মধ্যে যখন আরবিসি আসলো তখন কি করলো, এটা এখানে ম্যাক্রোফেজ দ্বারা ইনগালফ হয়ে রাপচার্ড হয়ে এটা আয়রন রিলিজ করবে। আমরা যখন আসলে হিমোগ্লোবিন পড়বো তখন কন্টেন্টসগুলো আরও ভালো করে জানবো। জাস্ট আমরা জানি যে আসলে আরবিসির মধ্যে আরবিসিটা যখন রাপচার্ড হয়, সেল মেমব্রেনটা রাপচার্ড হয়, তখন সেখান থেকে কী বের হয়ে আসে, আয়রন বের হয়ে আসে। সো আয়রনটা কী হয়, আয়রনটা রিসাইকেলড হয়, অর্থাৎ আমাদের বডিতে আবার কাজে লাগে। এটা ফেরিটিনে কনভার্ট হয়। ট্রান্সফেরিন হচ্ছে মেনলি ব্লাডে ট্রান্সপোর্ট করা যে ফর্মটা সেটাকে ট্রান্সফেরিন বলে। আর ফেরিটিন মানে হচ্ছে যেটা জমা থাকে ফেরিটিন হিসেবে, এবং স্টোরেজ ফর্ম। এবং ফেরিটিন এবং অনেকগুলা ফেরিটিন একসাথে জমা হয়ে হচ্ছে হিমোসিডারিন করে। হিমোসিডারিন জিনিসটা হচ্ছে এটা কাজে লাগে না, এটা মানে যখন একবার হিমোসিডারিন হয়ে যায় সেটা আমাদের বডিতে কাজে লাগে না। আমরা যখন আয়রন মেটাবলিজম পড়বো, আয়রন নিয়ে জানবো, আয়রন কীভাবে ট্রান্সপোর্ট হয় সেই জিনিসগুলো জানবো, তখন এই বিষয়গুলো আমরা ভালো করে জানবো। ওভারঅল আমরা জানলাম যে এখানে ফেরিটিন হয়। আর গ্লোবিন যেটা আমরা জানি যে হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারে যখন পড়ার সময় দেখবো যে এখানে বিভিন্ন চেইন থাকে, আলফা, বিটা, গামা বা বিভিন্ন চেইন যে থাকে, এই চেইনগুলো আলটিমেটলি কী হয়, এই চেইনগুলোই মেনলি গ্লোবিন, অর্থাৎ এগুলো আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায় এবং এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের বডিতে কাজে লাগে, মানে রিসাইকেলড হয়ে যায়। আচ্ছা, তারপরে হিম যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হিম জিনিসটা হচ্ছে কনভার্ট হয় বিলিভার্ডিনে। হ্যাঁ, হিমটা ফার্স্টে বিলিভার্ডিনে কনভার্ট হয়। বিলিভার্ডিন এটা এক ধরনের পিগমেন্ট, এবং এই বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে কনভার্ট হয়, ঠিক আছে। এবং এইগুলা সব কিসে হচ্ছে, এগুলা সব কিন্তু হচ্ছে ওই যে আমাদের ম্যাক্রোফেজ যখন ইনগালফ করলো, সেল মেমব্রেন যখন রাপচার হইলো, কিসের, আরবিসির,
তখন কিন্তু এই সব ঘটনাগুলো ঘটতেছে। এবং আলটিমেটলি পরবর্তীতে এই যে বিলিরুবিনটা যখন আসলো, কই আসলো, সার্কুলেশনে আসলো, তখন সার্কুলেশনে এটা হচ্ছে নর্মালি ফ্রি থাকে, ফ্রি বিলিরুবিন থাকে, আনকনজুগেটেড থাকে। আনকনজুগেটেড মানে এটা কোনো কিছুর সাথে কনজুগেশন করে নাই, কিন্তু ব্লাডে চলাকালীন এটা এমনি এমনি চলতে পারে না, এটার একটা কিছুর সাথে বাইন্ড করতে হয়। সেটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না এক ধরনের প্লাজমা প্রোটিন অ্যালবুমিন, সেই অ্যালবুমিনের সাথে বাইন্ড করে মেইনলি এই সার্কুলেশনে বা ব্লাডের মধ্যে হচ্ছে বিলিরুবিনটা আসার পরে সেটা অ্যালবুমিনের সাথে বাইন্ডের অবস্থায় থাকে, বাউন্ড অবস্থায় থাকে। সো বাউন্ড অবস্থায় এটা চলতে হয়, কিন্তু এটাকে আমরা কনজুগেটেড বলতেছি না, এটা জাস্ট একটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করছে। যখন এটা লিভারে চলে আসে ওই বিলিরুবিন আর অ্যালবুমিন, তখন অ্যালবুমিনটা লিভারে আবার রিসাইকেলড হয়, লিভারে কাজে লাগে, ওইটা বিলিরুবিনের সাথে থেকে সুইটা যায়। কিন্তু লিভারে এসে আরেকটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে লিভারে এসে এখানে ইন্টারেস্টিংলি একটা জিনিস যেটাকে আমরা বলতেছি গ্লুকোরোনিক অ্যাসিড, এই গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে হচ্ছে এই বিলিরুবিনটা বাইন্ড করে, এবং যখন এটা বাইন্ড করলো তখন সেটাকে আমরা বলতেছি কনজুগেটেড বিলিরুবিন বা কনজুগেশন হয়েছে বিলিরুবিনের। সো এই কনজুগেটেড বিলিরুবিনটা যে কাজটা পরবর্তীতে করবে সেটা হচ্ছে এই যে কমন বাইল, মানে পরে এটা গল ব্লাডারে যাবে, গল ব্লাডার থেকে কমন বাইল ডাক্ট হয়ে এটা কি করবে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে চলে আসবে। কমন বাইল ডাক্ট ওইদিকে প্যানক্রিয়াসের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট একত্রিত হয়ে সেটা হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা করে, এবং আলটিমেটলি এটা সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে চলে যায়। আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে চলে যাবে, ফলে আলটিমেটলি কী হইলো যে লিভার থেকে সেটা কিন্তু ইন্টেস্টাইনে চলে যাচ্ছে, এবং ইন্টেস্টাইনে যখন চলে যাচ্ছে তখন এই কনজুগেটেড বিলিরুবিনটা আমরা হচ্ছে যে নামটা দিই সেটা হচ্ছে ইউরোবিলিনোজেন। সো ইন্টেস্টাইনে যখন যাচ্ছে তখন আলটিমেটলি এটা ব্যাকটেরিয়াল অ্যাকশনের কারণে ইউরোবিলিনোজেন হয়ে যাচ্ছে, এবং এই ইউরোবিলিনোজেনটা ব্লাড সার্কুলেশনে যখন যায় তখন ইউরোবিলিন হিসেবে যায়, এবং আলটিমেটলি ফিসিসে যখন যায় তখন সেটা স্টারকোবিলিনোজেন থেকে পরবর্তীতে স্টারকোবিলিন হয়ে কিন্তু ফিসিসের মাধ্যমে বের হয়। এই কারণে আলটিমেটলি ফিসিসের কালার হচ্ছে ব্রাউন কালার হয়। আচ্ছা, তারপরে কিডনিতেও হচ্ছে ইউরোবিলিন হিসেবে কিন্তু এটা যায়, যেটা পরবর্তীতে ইউরিন দিয়ে বের হয়। ঠিক আছে, সো ইউরিন দিয়ে বের হচ্ছে ইউরোবিলিন হিসেবে, আর স্টারকোবিলিন হিসেবে হচ্ছে আমাদের ফিসিস দিয়ে বের হচ্ছে, আর ইউরোবিলিন হিসেবে কিছু ব্লাডেও কিন্তু সার্কুলেশনে চলে যাচ্ছে। সো আলটিমেটলি এভাবেই কি হচ্ছে আমাদের যে বিলিরুবিন, এটার মেটাবলিজম হচ্ছে, বিলিরুবিনটা আসতেছে কই থেকে সেটা আমরা দেখতে পারছি। বিলিরুবিনটা আসতেছে হচ্ছে হিম পার্টটা থেকে, আমাদের যে আরবিসি থেকে আমরা হিম পাইছিলাম হিমোগ্লোবিন ভাঙার পরে, সেই হিম পার্টটা থেকে আলটিমেটলি বিলিরুবিনটা আসতেছে, বিলিভার্ডিন হয়ে বিলিরুবিন হয়ে সেটা পরবর্তীতে কীভাবে মেটাবলিজম হচ্ছে। এখন কোনো কারণে যদি এরকম হয় যে আচ্ছা বিলিরুবিনটা সার্কুলেশনে বাইরে গেছে, বিলিরুবিনটা যদি কোনো কারণে সার্কুলেশনে বেড়ে যায়, ব্লাডে বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা কী বলি, সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে হাইপার বিলিরুবিনিয়া যদি হয়ে যায় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি জন্ডিস।